CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল শিশুর। ন্যায় বিচারের দাবিতে অফিস ঘেরাও পরিবারের। বরখলার জারইলতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু 12 বছরের শিশুর। কারাগারের ভেতরে একাংশ কয়েদি ব্যবহার করে মোবাইল ফোন থেকে ধারালো অস্ত্র। ডিএম জনতার দরবারে প্রশাসনিক অব্যবস্থা, মাটিতে বসে সংবাদ সংগ্রহে বাধ্য সাংবাদিকরা, তপ্ত রৌদে জনগণের হয়রানি। অবৈধভাবে বাজার বসানোর অভিযোগ উঠল তারাপুর পিডব্লিউডি কলোনিতে। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচরে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে চিকিৎসকের গাফিলতি এবং নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে প্রাণ গেল এক নবজাতকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত শিশুর পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। দেখাও চেক করতে দেখতে দুটো লেখা আছে যে পেশেন্ট ঠিক আছে দেখাও মানে দেখাও আর কোন ডাক্তার চেক করতে কোন সিস্টেম চেক করতে এক নম্বর দুই নম্বর পয়েন্ট কি আপনি যে রাতে যে আসিল আপনি যেটা বলছেন যে বাচ্চা যখন আপনারা যখন দেখছেন তখন বাচ্চা ঠিক আছে সব ঠিক আছে আপনারা এটা খেয়ে দেখছে আপনি দেখছেন না এটা খেয়ে দেখছেন দেখে মেশিন দিয়ে যে বাচ্চা হার্টবিট আছে ঠিক আছে আপনি যখন আসেন আপনি এটা বুঝছেন আপনার বাচ্চা আপনি যখন বুঝছেন তখন বাচ্চা ঠিক আছে বলছেন আপনারা তারপরে তোমার এফএসএস দেখা হচ্ছে ঠিক আছে আমরা তো এফএসএস কোডের সময় দেখছিলেন দাদা আপনার তো এরকম চিৎকার না আরে চিৎকার বলতে কি আমার পেশেন্ট মারা গেছে ভাই বুঝছি বলে তো না বুঝছি বলে তো না আমি তো আপনি আসতা না এখন আটটা পয়েন্ট তো দাঁড়াও আপনি তো আসতা না আপনি এসে 7টার সময় হ্যাঁ যদি 7টার সময় আসে তখন আগের বাচ্চা ঠিক আছে আপনি কেমনে আমরা আপনাকে দিলাম তখন এফএসএস ঠিক আছে মানে হার্টবিট পাওয়া যেতে আছে তো কই এটা কই দেখা কই দাঁড়াও না যেটা দেওয়া আছে আপনি দেখছেন না এটা তো আরেকজনে দেখছে আরেকজনের স্টেটমেন্ট আপনি কেমনে দিলেন আরেকজন সারা সামনে আপনার যে প্রথমত স্ট্যান্ডিং অফ একটা কোনো কিছু মিল নাই আপনি ম্যাডাম কইছে আমি আইছি আমার হঠাৎ 7টার সময় ফোন করা হয়েছে একটা মিনিট দাও 7টার সময় ফোন করা হয়েছে আমি আইছি আবার পরে ওটা শুনছি আমি ওটা দেখতে পারি না তার মানে তার আগে কোনো নলেজ নাই এটা হ্যাঁ আমার তো রাইটরে মানে সকালে হইছিল কেনের বাচ্চাটা মারা গেল এবং কি মানে না ফার্স্ট আমি কিরকম চান্সে তো আমি কইতাম না ফার্স্ট আমারে ডাকছি 7:30-তে সকালে 7:30-তে ফোন করছে। ওই টাইমে কী হয়েছে পেশেন্টের পেন হচ্ছে, তা ঠিক আছে আমি অটি করবো, আমি আইতেছি, কিন্তু এখন তো আমার তো অনেসেসে ডাক্তার লাগবো আর তারপরে ওটি সিস্টারে ইনফর্ম করতে লাগবো পেশেন্টটা এখন কি আছে, রক্ত কি আসেনি না নাইনি না প্রবলেম কিটা আছে আমি জানি না পেশেন্টটা তো আমি সব খবর নিতে লাগবো। এখন আইজা হইলে হইতো না, সকালে একটা মানুষরা তো মুখ ধুইতে লাগবে, এক তো চা বিস্কুট খাইতে লাগবে, তারপর আইতে লাগবে। আমি আইছি, আয়ার পরে পেশেন্টটা হাল্লা চিৎকার করছে, এক তো দাঁড়াও আমি আপনার পার্টির সঙ্গে কথা কইলে। আমি বাইরে হয়েছি, আমার কেউরে পাইছি না, শুধু তার শাশুড়ি পাইছি। আমি কইছি আপনার সঙ্গে কে কে আছে, মারতাম, কেউ নাই, খালি শাশুড়ি। ম্যাডাম কিছু করে দাও না, কিছু করে দাও না। আমি যদি না মারলে আমি কিচ্ছু করতে পারতাম না, ডাকো। তারা ডাকছে না, পেশেন্ট হাটকার চিৎকার করছে। কি লেগে ডেলিভারির সময় আগে 2টা সিজার, আমি হিস্ট্রি নিলাম পেশেন্ট থেকে, 2টা সিজার করা আছে, এটা হইলো 3rd টাইম 3 টাইম। এটা রিস্কি আছে, খুবই রিস্কি। তা আমি এখন পার্টির সঙ্গে না মারলে হইতো না, কিন্তু এখন পেশেন্টের বাঁচাইতে লাগে, চিৎকার করছে যে পেশেন্টে তো বাঁচাইতে লাগবো না। আমি एनएसएस सर কইছে रेहन क्या करेगा, क्योंकि पेशेंट को तो ऐसे करने से तो प्रॉब्लम हो जाए, यूट्रस तो फटी चाहिए क्या। এখন কিতা করতাম, মানুষে পাইছি না, কিতা করতাম। তো ফার্স্ট অফ অল তো পেশেন্টে বাঁচাইতে লাগবো। তা আমি ঠিক আছে তুই আন্ডার করিলা, আমি করিলি, কিতা করতাম, পেশেন্টে তো বাঁচাইতে লাগবো আমার। আপনি কি তানতে ডাক্তার পিনাকপানি দপ্তরে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, তাই স্যারে কইছি আমারে তার পেশেন্ট একটু স্যার ওই আপনি একটু পেশেন্টটা দেখিলাম কিতা হয়েছে।
কথা বুঝছে তো কইছি হেও কইছি ম্যাডাম স্যারে কইছে আপনি একটু দেখা লাগে তা ঠিক আছে কইছি যে তাহলে ঠিক আছে কিন্তু আমি তো ফার্স্ট অফ অল তো পেশেন্ট মূল তো পেশেন্ট হ্যাঁ বাঁচাইতে লাগবো তা পেশেন্টটা আমি অতি করার সময় পেশেন্ট তো অত ডিস্ট্রেস হয়েছে আমি যেহেতু ওই টাইমে যত না হইতো ইউট্রাসটা 2 ভাগ হয়ে যেত এরকম কন্ডিশন তার মানে এখানে মধ্যে একটা গ্যাপ আছিল আপনার যে কারণ আপনার পেশেন্ট না আপনারা সাডেনলি আপনার হাতে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ কেপ আসলে কি লাগি আমি কেপ মানা কিতা দেখা লাগি গইছি আমার তো ওই তো 7:30-তে আমি ডাকা রেডি করতে তো টাইম লাগবো না আমারও তো কীরকম 70-তে ডাকার লগে লগে তো আইতে পারতাম আইলেও তো অ্যানেস্থেসিয়া না পাইলে তো আমি বইয়ে থাকতে লাগবো মানে বুঝছেন এটা তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার না যে একটা পেশেন্ট হঠাৎ আপনারা 7টার সময় কইলো যে আপনি আইয়া টিটি না কালকে নেই কালকে তো অ্যাডমিশনটা কালকে পেশেন্টটা অ্যাডমিশন করছি তারা ব্লাড দিবালে কইছি ওইটা শুধু জানি কোনখানে কোন বেডে অ্যাডমিশন হয়েছে আমি এটা জানি না আচ্ছা আপনি তারা কথা গত 8 মাস থেকে তারা এখানে ট্রিটমেন্ট করার হ্যাঁ তো আপনি নতুন কালকে আজকে দর্শন শুধু পেশেন্টে জাস্ট ওটি করবার লাগে আমার হয়েছে তাও সাডেনলি আপনারা আগে থেকে সাধারণলি না আচ্ছা ওই টাইমে আপনি ডক্টর পিনাক পানির ফোন করছিলেন যে এই কন্ডিশন পেশেন্ট স্যারে সকালে ফোন করতাম যে স্যারে তো অলরেডি মানে বুধই তারে কইছি ম্যাডামরে দেখাই দিও কইয়া কিন্তু ওই টাইমে তো পেশেন্টটা কিছু আসলো না ইয়েস্টারডে পেশেন্ট ওয়াজ নাথিং মানে আপনি তো এর আগে পেশেন্টের হিস্ট্রিও দেখার সুযোগ পাইছেন না পেশেন্ট তো ব্লাড নিবা লেগে আইছে তাই নিজেই কইছি আমি ব্লাড নিবা লেগে আইছি বাট সাডেনলি পেইন হয় আপনারা অপারেট করতে লাগছে পেন তো সাডেনলি ওই যে রাইটে পেন স্টার্ট হচ্ছে ওই টাইমে আমি হ্যান্ডেল করতে লাগে শুধু এইটা আপনার নামটা কি আমার হইল ডক্টর সিমরাই ফিদাতা পরিবারের তরফে জানানো হয়েছে সোমবার দুপুরে 8 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয় তিনি ছিলেন বরিষ্ঠ চিকিৎসক পিনাকপানি দত্তের তত্ত্বাবধানে পরিবারের অভিযোগ সোমবার দুপুর 12টা নাগাদ রোগীকে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তার শরীরে রক্তের ঘাটতি রয়েছে এবং 1 ইউনিট রক্তের প্রয়োজন হবে বিকেল 4টার মধ্যেই পরিবার রক্তের ব্যবস্থা করলেও তার রোগীর শরীরে দেওয়া হয় রাত 7টার দিকে ভোর 3টে নাগাদ মহিলার প্রসব বেদনা শুরু হলেও তখন কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি বলে অভিযোগ কালকে 4টার সময় ব্লাড হ্যান্ড ওভার করা হয়েছে হসপিটালের মধ্যে ব্লাড লাগছে কটা আমি জিজ্ঞেস একবার ব্লাড লাগছে 7টার সময় 4টার সময় কত সময় কিতা করা হয়েছে তারা কই ডাক্তারে দিব রাস্তায় পরেও তারা সিস্টারে গেল আপনার কাছে ম্যানেজমেন্টটা রাখছুন যে মানুষের সেবা করার লিগা না মানুষের কেন মারার লিগা এটার লেগে হইতো না তো ওরখানে ওর তো গেছে তিনটার সময় থেকে যখন তারা কইছে আমার এই তাহলে কিতা লাগে হইলো না আমার এটা কই তারা কিতা লাগে ইরেসপন্সিবিলিটি দেখাইলো তারা রেসপন্সিবিলিটি কই আসলো তারা হইছে কিতা লাগে কেন মধ্যে এটা আপনি প্রাইভেট ওখানে যেটা আপনি মেডিকেল লইয়া যাইমু সিভিল লইয়া যাইমু কম পয়সা হইব প্রাইভেট আবার কারণ কিতা ভালো ট্রিটমেন্ট হইব লাগে ওটা না ভালো ট্রিটমেন্ট দিরা নি আপনারা সকালে আপ্পি নামে এক চিকিৎসক হাসপাতালে এসে তড়িঘড়ি অস্ত্রোপচারের প্রস্তুতি নেন অপারেশনের পর পরিবারকে জানানো হয় শিশুটি মারা গেছে এবং কোনো রকমে মাকে বাঁচানো সম্ভব হয়েছে এই বিষয়ে চিকিৎসকদের বক্তব্য রোগীর অবস্থা আগেই অত্যন্ত সংকটজনক ছিল চিকিৎসকদের দাবি মহিলার আগে 2বার সিজারিয়ান অপারেশন হওয়ায় জরায়ু ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সেই কারণে মাকে বাঁচাতে গিয়ে শিশুকে বাঁচানো সম্ভব হয়নি আমি এখানে ডক্টর অর্কজ্যোতি সাহা আমি এখানে রেসিডেন্ট ডাক্তার ঠিক আছে তো পেশেন্টটা পিনাক স্যারের পেশেন্ট ছিলেন ঠিক আছে তো স্যার গেছেন গিয়ে লন্ডনে পেশেন্ট দিয়ে যত স্যারের যে ইন্টিনেটাল চেক আপগুলি যেগুলি থাকে ঠিক আছে ওগুলি আমাকে বলেছেন করতে আর যখন ওটি টোটি যেগুলি লাগবে প্ল্যান্ড ওটি বা যেগুলি এটা আপনি ম্যাডামকে দিয়ে করাতে বলেছেন ঠিক আছে পেশেন্ট এটা স্যার যাওয়ার আগে স্যার তো গেছেন গিয়ে 1 মান্থের উপরে হয়ে গেছে স্যার 1 মান্থের উপরে হয়ে গেছে স্যার এখানে নেই স্যার লন্ডন গেছেন ঠিক আছে তো পেশেন্ট লাস্ট আমার সাথে দেখা হয়েছে পেশেন্টের 30th জানুয়ারিতে ঠিক আছে আমাকে পেশেন্ট দেখিয়ে গেছে আমরা চেক আপ করেছি হার্টবিট ট্যাবলেট সব ঠিক আছে সোনোগ্রাফি করিয়েছি আগের থেকে জানানো হয়েছে পেশেন্টকে যে বাচ্চার পেটের মধ্যে গ্রোথ কম আছে আইইউজিআর আছে সোনোগ্রাফি দেখে বোঝা গেছে ঠিক আছে আইইউজিআর আছে প্লাস পেশেন্টের ওয়েট কম প্লাস পেশেন্টের খুব বেশি এনিমিক ঠিক আছে তো আমি 30-র মধ্যেই প্রেসক্রিপশনের মধ্যে আছে আমি অ্যাডমিশন দিয়ে দিয়েছিলাম ওদেরকে যে আপনারা দেখুন পরে যদি সিজার লাগে তখন তো খুব বেশি ব্লাড লাগবে আগের থেকে ব্লাড দিয়ে রাখলে ভালো কারণ কি পেশেন্টের ওটা আছে তো প্লাস বাচ্চারও গ্রোথ কম এটা অ্যাডমিশন নিয়ে নিই তো ওরা 30th ওরা অ্যাডমিশন নেয়নি কালকে
2 তারিখে ওরা ব্লাড নেওয়ার জন্য এডমিশন নিয়েছে। তো ম্যাডামের নামে অ্যাডমিট করা হয়েছে। আর তখন কালকে সকালবেলা যখন অ্যাডমিট করা হয়েছে তখন সব ঠিক ছিল, এফএসএস রেফএসএস আমরা যেটা মেশিন লাগিয়ে দেখি সব ঠিক আছে। তারপরে রাত্রেবেলা থেকে পেইন স্টার্ট হয়েছে, ব্লাড দেওয়া হয়েছে। যেটা হয়েছে উইদিন অ্যাকর্ডিং টু পেশেন্ট রাতে 3টার সময় পেইন ওটা করেছিল, ঠিক আছে, আর্লি মর্নিং, ঠিক আছে। এখানে রেসিডেন্ট ডক্টর আছে এখানে, ঠিক আছে না। আমি নিউজ পাই সকাল, ওই ম্যাডাম যখন জানে 7:30টার সময় নিউজ পাই যে এরকম পেইন স্টার্ট হয়েছে, ব্লাড দেওয়া হয়ে গেছে তত সময়, ঠিক আছে। তো ব্লাড দেওয়া হয়, কী হয়েছে যে পেশেন্টের মানে প্রাণটা বাঁচানো গেছে। দিস ওয়াজ এ মেডিকেল ইমার্জেন্সি। বাট দ্য থিং ইজ ম্যাডাম যেটা বললেন যে উনি সকাল 7:30টার সময় ফোনটা পেয়েছেন, এর আগে উনি কিছু জানতেন না, তো আপনারা বলছেন যে ওনার নামে কালকেই এডমিশন। হ্যাঁ, মানে পেশেন্টের যে কি হয়েছে রাত্রে 3টার সময় এটা তো ম্যাডাম জানছেন না, এটা তো এটা সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, না যেহেতু আপনার ম্যাডামের নামে হ্যাঁ করিয়েছেন, হ্যাঁ হ্যাঁ কালকে করিয়েছেন, কিন্তু উনি আজকে সকালে সাডেনলি জানতে পারলেন যে ওনার নামে ব্যথার কথাটা বলছেন উনি। পেশেন্ট যে এডমিট হয়েছে এটা তো জানি, এরকম না যে কারো পেশেন্ট যার অ্যাডমিট হবে ও তো জানাবে। পেশেন্ট এডমিট হলেই ম্যাডামকে জানানো হয়েছে। পেশেন্ট যে এডমিট হয়েছে এটা তো জানেন, যে পেইনের কথাটা ম্যাডাম বলছেন যে আজকে সকালে জেনেছেন, ওটাই। আর পেশেন্টের দেখুন আগের থেকে হ্যাঁ বলছি, আগের থেকে 2বার পেশেন্টের সিজার ছিল, ঠিক আছে। তো একবার সিজারের পরে সেকেন্ড টাইমই সিজার করা ইজ এ রিস্কি থিং, ঠিক আছে। বাট এটা 3rd গ্র্যাভিড ইউটেরাস ছিল প্রিভিয়াস টু সিজারিয়ান সেকশনের মধ্যে, ঠিক আছে। আর থ্রু দ্য কোর্স অফ এটা বাচ্চার যে ওয়েট বাড়ে না, এটা বহুত মাল্টিফ্যাক্টরিয়াল জেনেটিক রিজন থাকে, ঠিক আছে। এটার মধ্যে পিনপয়েন্ট করে বলা যাবে না যে বাচ্চার ওয়েট কেন বাড়ছে না, ঠিক আছে না। যথারীতি যেগুলি দেওয়া আছে ওষুধ থেকে আরম্ভ করে সব দেওয়া হয়েছে, বাট কোনো গ্যারেন্টি নেই যে বাচ্চার ওয়েট বাড়বে, ঠিক আছে। বাচ্চার ওয়েট বাড়ানোর জন্য এসাজ কিছু না, একটু নিউট্রিশন ফলো করবে, লেফট ল্যাটারাল হয়ে শুয়ে থাকবে, ওগুলোই আছে, ঠিক আছে। পেশেন্টের হলো গিয়ে মেইন হলো গিয়ে পেশেন্ট এনিমিক, পেশেন্টের জেনারেল হেলথ কন্ডিশন খুবই খারাপ, আর ইউটেরাসটা বহুত বেশি উইক ছিল, যেটার জন্য হ্যাঁ দেখুন ইউটেরাস যে উইক কী আছে এটা তো আমরা যেটা সোনোগ্রাফিতে রিপোর্ট পাই ওটাই বলবো। লাস্ট 30 তারিখে যে আমাকে সোনোগ্রাফি রিপোর্ট দিয়েছে ওটার মধ্যে একটা জিনিসই মেনশন করা ছিল যে বাচ্চার ওয়েট কম আছে, বাকি তখনের সোনোগ্রাফিতে কিছু ছিল না। এই যে ইউটেরাস যে উইক হয়ে ফাটার যে ইম্পেন্ডিং রাপচার, এটা উইদিন 2-3 আওয়ার্সই হয়েছে। দিস ওয়াজ এ মেডিকেল ইমার্জেন্সি, এটা আগের থেকে হয়নি। আগের থেকে হলে তো কালকেই ওটিতে ওঠানো হতো। সোনোগ্রাফির মধ্যে সব নর্মাল ছিল, শুধু বাচ্চার ওয়েট কম আছে, যেটা পেশেন্ট পার্টিকে জানানো হয়েছে। 30 তারিখে আমাকে যখন দেখিয়েছে তখনই আমি অ্যাডমিশন দিয়ে দিয়েছি, প্রেসক্রিপশনে লেখা আছে অ্যাডমিট আন্ডারটা। ওরা উইদিন অ্যাডমিশন নেয়নি, কালকে এসে ওরা অ্যাডমিশন নিয়েছে ব্লাড নেওয়ার জন্য, ঠিক আছে। আর যেটা জরায়ু যেটা মানে ইম্পেন্ডিং রাপচার, এটা ইজ নট যে আগের থেকে হয়েছে। সোনোগ্রাফিতে সব নর্মালি ছিল, আমরা তো সোনোগ্রাফি হিসাবেই দেখেই তো আমরা ওটা বেশি করেই তো বলবো। যেটা হয়েছে লাস্ট 2-3 আওয়ার্সের মধ্যেই হয়েছে। আমরা যদি সঙ্গে সঙ্গে অপারেট করতে আর্লিয়েস্ট পসিবল আমরা অপারেট করেছি, তখন যদি অপারেট না করতো পেশেন্টের যে বাঁচানো গেছে ওটাই হলো আমাদের মেন টার্গেট। এখন পেশেন্ট ঠিক থাকবে। কি বলছেন যে কেন হলো এটা? এটা হলো কি ফিটাল ডিস্ট্রেস বলে এটাকে, ঠিক আছে। আগের যে সিলাই যেটা আছে এটা ইমার্জেন্সি মানে ওটা ফাটা শুরু হয়ে গেছে, বাচ্চা একটু রক্ত কম পেয়েছে, আর ওখানে বাচ্চা পেটের মধ্যে পটি করে দিয়েছে। এটাকে মেকোনিয়াম স্টেইন বলে, কোয়াইট কমন, আর এটা হয় নর্মাল হেলদি মানুষের মধ্যে। আমাদের একটা জিনিস মনে হচ্ছে যে দেয়ার ওয়াজ এ কমিউনিকেশন গ্যাপ। কমিউনিকেশন দেখ বললাম তো, যেটা হয়েছে এটা ইমার্জেন্সি 2-3 ঘন্টার মধ্যেই হয়েছে। 2-3 ঘন্টার মধ্যে ওটিও করা হয়ে গেছে। যদি করা না হতো পেশেন্টের প্রাণ নিয়ে কথাবার্তা এসে যায় এটার মধ্যে। আমরা যে ওটি করে যে জরায়ু ফাটার থেকে আটকিয়েছি ওটা পেশেন্ট বাঁচানোর জন্য করেছি। প্লাস যখন ওটি করা হবে তার সময় খালি ওনার শাশুড়ি নাকি একজন ছিলেন, উনি ছিলেন। আমাদেরকে এখানেও 2-3 মিনিট 10 মিনিট ওটা করতে লেগেছে, কারণ কি সাইন ছাড়া পেশেন্টকে না বললে তো ডাইরেক্ট ওটি করা যাবে না, এরকম সাইন দিতে লাগে, অনেক ব্যাপার আছে। তখন হাজব্যান্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, এই করা যাচ্ছে। তবুও ম্যাডাম বলছে না, এখন আমরা যদি ওটি না করি, হাজব্যান্ডের ওয়েট করি বা কনসেন্টের ওয়েট করি, মানে হাজব্যান্ডের কনসেন্টের যদি ওয়েট করি তাহলে তো তত সময় পেশেন্টের যে কোনো কিছু হয়ে যেতে পারে। যদি এটা রাপচার হয়ে যেত ইউটেরাসটা, তখন হয়তো ইউটেরাস কেটেও রিমুভ করা যেতে পারতো, বাট আমরা ইউটেরাস প্রিজার্ভ করতে পেরেছি। মাকে বাঁচিয়েছেন হ্যাঁ, ইউটেরাসকে, নাহলে পরে মাকে তো বাঁচানো ঠিকই, পরে ইউটেরাসও রিমুভ করতে লাগতে পারতো যদি ব্লিডিং বেশি হয়ে যেত। তো ম্যাডাম ইউটেরাসটাকে বাঁচাতে পেরেছেন, বাচ্চা বাঁচানো যায়নি। দেখুন সকালবেলা এখানে লেবার রুমে ইনস্ট্যান্ট ঢুকানো হয়েছে, ঠিক আছে। ওটি অ্যারেঞ্জ করতে যত সময় লাগে ওই 1 থেকে 2 ঘন্টা লেগেছে আমাদের ওটি অ্যারেঞ্জ করতে। পরিবারের সদস্যরা বলেন, সম্পূর্ণভাবে চিকিৎসক এবং হাসপাতালের গাফিলতির কারণেই শিশুর মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। জয়প্রকাশ দাস। আমার একটাই জিনিস কথা কোয়ার আছে যে মনে করেন আমরা প্রায় 7-8 মাস থেকে ডক্টর পিপি দত্তর আমরা দেখাই আর, ঠিক আছে। যখন পুরা জিনিসটা যখন রেজাল্টের টাইম
যখন ট্রিটমেন্টের টাইম হয়েছে তখন যখন আমরা হসপিটাল নিয়ে এসেছি তখন পিপি দত্ত নাই, ডক্টর নাই। তাইলে আমার কথা হয়েছে এটা, যখন টাইম যখন সময়ের মধ্যে থাকে না তাইলে রেড ক্রস হসপিটাল তাই দরকার কিতা। আর এটা তো প্রথমবার না, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে ডক্টরের কাছে আমরা নিয়ে 7-8 মাস 9 মাস যেটা আছে তারা দিকে যাব, আর যখন ওটির টাইম হয়, যখন তারা মেইন কাজের সময় তখন তারা বাইরে ঘোরা যায় গিয়া। তাইলে এইরকম ডাক্তার এই হসপিটালে থাকার মানে কিতা, এই জবাব আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে লাগে। বরখলার জারৈলতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 12 বছরের শিশু শুভজিৎ নাথের। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ জারৈলতলা প্রথম খণ্ডের একটি গ্রামীণ রাস্তায় বালু বোঝাই একটি ম্যাজিক ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় শিশুটি। ঘটনার বিবরণে জানা গেছে, বালু নিয়ে ট্রাকটি একটি বাড়িতে ঢোকার সময় পিছনের দিকে যাচ্ছিল। সেই সময় অসাবধানতাবশত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শুভজিতের। দুর্ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি ও সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ ও দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ঘটনাস্থলেই রয়েছে। এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাক চালককে অবিলম্বে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চালক ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে। কিতা লাগি হইছে মানে গাড়ি বালি আনাত লাগিয়া ব্যাক করলাম গাড়ি এলা, আর মানে হঠাৎ করে পড়ে গেছে, ড্রাইভারও দেখছে না, আর গাড়ি তো প্যাসেঞ্জার নাই, আরেকগো বাচ্চা আসলো গাড়ির ভিতরে বুয়া, আর কেউ নাই, আমরা তো গরো। ছেলেটার নাম কিতা? শুভ শুভ ছেলেটার নাম ছিল শুভ। শুভ কিটা? শুভ নাথ। কোন ক্লাসে পড়েনি? না পড়ে না। কারাগার নয় যেন নিষিদ্ধ সামগ্রী ব্যবহারের আতুরঘর। শ্রীভূমি জেলা কারাগার থেকে সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। কারাগারের ভেতরে একাংশ কয়েদি ব্যবহার করে মোবাইল ফোন থেকে ধারালো অস্ত্র। জেলের ভেতরে শ্রীভূমি পুলিশ বিশেষ অভিযান চালালে সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা হয় 29টি মোবাইল ফোন, মোবাইল চার্জার, হুক্কা, বিড়ি, লাইটার, সিগারেট, ব্লেডের বাক্স, ধারালো অস্ত্র ইত্যাদি সামগ্রী যা জেলের ভেতর ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ডের তথ্য সামনে আসে। এদিকে কারাগারে বাহির থেকে প্রবেশ করার যেখানে অনুমতি নেই বা নিরাপত্তার চাদরে মোড়া থাকে, সেখানে নিষিদ্ধ সামগ্রী নিয়ে ভেতরে প্রবেশ করার সাহস পেল কে, কোথা থেকে, তা নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে। হয়তো সামগ্রীগুলো কারাগারের ভেতরে নিয়ে যাওয়ার নেপথ্যে কারাগার কর্তৃপক্ষের হাত রয়েছে কিনা তাতে অনেকেই সন্দেহ ব্যক্ত করেন। এদিকে কারাগারের ভেতরে সামগ্রী নিয়ে যাওয়ার প্রেক্ষিতে তদন্ত শুরু করে দেন জেলার উপ আরক্ষী অধীক্ষক মানস প্রতিম চৌধুরী। কালি ৰাতি আমি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট জেলত এটা অপাৰেশ্যন চলাওঁ গোপনোত্তৰ ফৰ্ম খেদি। তাত আমি 29টা মোবাইল ফোন জব্দ কৰোঁ, এটা হুক্কা যিটো ষ্টেণ্ড পাওঁ আমি কিছু আপত্তিজনক আপোনাৰ ব্লেডৰ বক্স পাইছোঁ আৰু চাকু, এনেকুৱা ধৰণৰ আপত্তিজনক সামগ্ৰী আমি জব্দ কৰিব সক্ষম হৈছোঁ। বিভিন্ন মানে অসংগতি বিসংগতিমূলক কাৰ্যক্ৰম চলি থাকে জেলত, এনেকৈ বিভিন্ন অভিযোগ আছে। এইটো লৈ আপোনালোকে কি পদক্ষেপ গ্ৰহণ কৰিব এতিয়া? দেখিছে আপুনি কালি ৰাতি ছাডেন এটা হেৰি কৰিছোঁ, ৰেড কৰিছোঁ, ঠিক তেনেদৰে আমি অপাৰেশ্যন কৰি থাকিম। এই সংগঠনত কে আছে, কে জড়িত আছে আপোনাৰ জানে? সেইটো আমি বিশেষ তদন্ত কৰি তাৰপিছত আমি জনাব পাৰিম ভালকৈ আপোনালোকক। জেলটো ছাৰ প্ৰহিবিটেড এৰিয়া, সেইটোত মোবাইল ইউজ কৰা হৈছে ছাৰ, সেইটো কাৰণে কি পদক্ষেপ গ্ৰহণ কৰা হ'ব? আমি যিটো আমাৰ ফাইণ্ডিংছ পাইছোঁ সেইটো আমি ওপৰ মহলত জনাম, তাৰপিছত তেওঁলোকৰ দায়িত্ব পালন কৰিব, পদক্ষেপ ল'ব। থেংক ইউ। খোয়াই জেলাশাসকের উদ্যোগে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত ডিএম জনতার দরবার কর্মসূচিতে চরম প্রশাসনিক অব্যবস্থা ও সাংবাদিকদের প্রতি অবহেলার অভিযোগ উঠে এসেছে। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য ন্যূনতম সম্মানজনক ব্যবস্থাও রাখা হয়নি বলে অভিযোগ। খোদ মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নিজে সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানালেও বাস্তবে অনুষ্ঠানস্থলে পৌঁছে সাংবাদিকরা পড়েন চরম অস্বস্তিকর পরিস্থিতিতে। অভিযোগ, সাংবাদিকদের জন্য কোনো বসার ব্যবস্থা রাখা হয়নি, ফলে বাধ্য হয়ে মাটিতে বসেই সংবাদ সংগ্রহ ও কভারেজ করতে হয় তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এখন প্রশ্ন উঠছে এই চরম অব্যবস্থাপনার দায়িত্ব প্রশাসন নেবে কিনা, নাকি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হবে। জনতার দরবারে জনতা ও সাংবাদিক উভয়ের প্রতি এমন অবহেলা নিঃসন্দেহে প্রশাসনের ভাবমূর্তিকে গভীরভাবে প্রশ্নের মুখে ফেলেছে। মঙ্গলবার খোয়াই জেলার জেলা শাসক শ্রী রজত পান্ত মহাশয়ের যে ডিএম দরবার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে। মূলত এই যে আজকের গোটা এই আয়োজন, সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে। সেই নেমন্ত্রণ পত্র গ্রুপে দিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। সেখানটায় দেখা গেছে বানানে ভুল। যাই হোক, পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে, তখন এসে দেখতে পেল যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই। আজকের এই গোটা আয়োজন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানটায় সাংবাদিকদের বসার জায়গা নেই। যদিও দেখা গেছে পরবর্তীতে খোয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে আপনারা সাইডে যান, আপনারা সাইড এখান থেকে বেরিয়ে যান। এই বিষয়টা আমার মনে হয় আমরা যারা আছি, সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনা মোটেও কাম্য নয়। আমরা পেশাগত দায়িত্বে আমরা এখানটায় এসেছিলাম। আমরা সংবাদ মাধ্যম যারা আছি, আমরা যদি কোনো সংবাদ আমরা তুলে ধরি তবেই জনগণ দেখতে পারে, মূলত সেই তাগিদেই এখানে আসা। কিন্তু এখানে এসে যদি এরকমভাবে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি ঘটনার। পাশাপাশি এই যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত জেলা শাসক মহাশয় কোনো রকমের সৌজন্যতা দেখাননি। পাশাপাশি যিনি তেলিয়ামুড়া মহকুমা শাসক যিনি রয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত উনি সৌজন্যমূলক একটা কিরূপ বার্তা আমাদেরকে দেননি, বা আমাদের সঙ্গে ন্যূনতম কথাটুকু বলার প্রয়োজন মনে করেননি। পাশাপাশি আমাদের নজরে যে বিষয়টা এসছে, এখানটায় কিন্তু যারা বিভিন্ন কাগজপত্র করার জন্য যারা এসছেন, যারা বেনিফিশিয়ারিরা যারা এসছেন, তাদের অনেকের দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রচন্ড রোদ রয়েছে এখানটায়, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই রোদের মধ্যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। ওনাদের মাথার উপর একটা ছাউনি পর্যন্ত দেওয়া হয়নি। এই যে ঘটনাটা খুবই নিন্দজনক ঘটনা। অবৈধ দখলদারির অভিযোগ নতুন নয়, তবে এবার খোদ সরকারি জায়গা দখল করে সেখানেই অবৈধভাবে বাজার বসানোর অভিযোগ উঠল তারাপুর পিডব্লিউডি কলোনিতে। তবে ঘটনার জন্য শুধু অবৈধ দখলদারদের দায়ী করাই নয়, একইভাবে অভিযোগের আঙুল উঠেছে এলাকার কিছু স্বঘোষিত নেতার দিকেও। অভিযোগ, তারাপুর এস রাইস মিল দুর্গা মণ্ডপের পাশে পিডব্লিউডি কোয়ার্টার ভেঙে মাটি ভরাট করা হয় এবং ভেঙে ফেলা সরকারি কোয়ার্টারের লক্ষাধিক বাজার মূল্যের ভগ্নাবশেষ পর্যন্ত গায়েব করে দেওয়া হয়। বিভাগীয় কুম্ভনিদ্রার সুযোগ নিয়ে এখানেই শেষ নয়, এরপর সরকারি নিয়ম নীতিকে ছুঁড়ে ফেলে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে ওঠে নতুন একটি বাজার। তবে কে বা কারা এই বাজার তৈরির সুযোগ করে দিয়েছে, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কিভাবে সরকারি জায়গায় বাজার করেছেন, দখলদারদের কাছে তার জবাবদিহি তলব করার দাবি উঠছে। তবে একাংশ বিভাগীয় কর্মকর্তাদের যোগসাজশ ব্যতীত এ ধরনের অনৈতিক কাজ যে এত নিখুঁতভাবে করা মোটেই সম্ভবপর নয়, সেটা একজন মূর্খ ব্যক্তিও সহজে বুঝতে পারেন বলে মত একাংশের। এদিকে নিয়ম মোতাবেক পিডব্লিউডি যদি তার জায়গা বাজার বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য দিতে চায়, তবে বিভাগের তরফে এনওসি দেওয়া একান্ত জরুরি। কিন্তু বিভাগকে সম্পূর্ণ অন্ধকারে রেখে অনৈতিকভাবে সরকারি জমি বেদখলের এই ঘটনা রাজ্য সরকারের জবরদখল বিরোধী অভিযানকে নিশ্চিতভাবে দুর্বল করছে। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার
মেডিকোজে। ফিরে এলাম বিরতির পর। বরখলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ৩ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে কলেজের ৭ম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন IQAC সমন্বয়কারী ডক্টর মফিদুর রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুরশিখা দেবনাথ। বাংলা বিভাগের প্রধান ডক্টর মৌসোনা নাথের এই দিনের তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রদীপ প্রজ্বলনের পর স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহমেদ। এরপর অনুষ্ঠানে সমন্বয়কারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর মফিদুর রহমান মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় NEP বিকশিত ভারত সম্পর্কে একটি প্রেরণাদায়ক বক্তব্য রাখেন। We appreciate the time and efforts that all of you have invested to be here with us, and we are truly grateful for your support and cooperation. I am sure that today's program will be an enriching and rewarding experiences for us. So I once again welcome you all to today's assembly and request Dr. Mohsen Nath to proceed with the session. Thanks a lot. Thanking you very much. লাখ লাখ টাকা ব্যয়ে জলজীবন মিশনের অধীনে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হলেও প্রহসনে পরিণত হয়েছে শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চল। এক ফোঁটা জলের জন্য হাহাকার শ্রীভূমি জেলার বরগোল, ঘিলাইজানত, আদরকোনা সহ 7টি অসমিয়া গ্রাম। সবচেয়ে বড় কথা, জলজীবন প্রকল্পের অধীনে কাজ প্রথম দিকে শুরু হলেও আজও অসম্পূর্ণ নির্মাণ কাজ। এদিকে কাজ পুরোদমে শেষ না হওয়ায় পুকুরের নোংরা জল পান করতে হচ্ছে অঞ্চলগুলোর লোকেদের অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের বদলে নোংরা জল যদি পান করতে হয় তাহলে প্রকল্প রূপায়ণের কি ছিল উদ্দেশ্য? শুধু শুধু লোক দেখানোর জন্য প্রকল্পের কাজ শুরু করা হয়। ঠিকাদারের চূড়ান্ত গাফিলতির জন্য তাদের পুরোপুরি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে জনগণের স্বার্থে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিতে শেষ পর্যন্ত রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। বিগত আজি 3-4 বছৰ ধৰি এই জলজীৱন মিছন যিটো হৈছিলে, আমি মাটি ডনেট কৰাৰ পাছতো এইটো কামটো আৰম্ভ হৈছে, কিন্তু আজিলৈকে 4 বছৰ চলি আছে, কিন্তু আজিলৈকে কামটো সম্পূৰ্ণ হোৱা নাই। আৰু আমি ৰাইজে বহুত কষ্ট কৰিছোঁ পানীৰ কাৰণে, পানীৰ অসুবিধাৰ কাৰণে। আমি এনেকুৱা পানী এতিয়া গ্ৰহণ কৰিবলগীয়া আছে যিটো পানী আমাৰ যোগ্যতাই নহয়। তথাপিও আমি নোহোৱাৰ কাৰণেহে আমি বেলেগ আমাৰ ব্যৱস্থা নাই, গতিকে আমি লেতেৰা পানীকণে খাবলগীয়া পৰিছে। তাৰ ফলত আমাৰ কিছু ল'ৰা ছোৱালীৰো কিছুমান বেমাৰৰ সৃষ্টি হৈছে। সেইকাৰণে আমি অতি দুখিত। আমি আগৰ পৰা আমি চৰকাৰক অনুৰোধ জনাইছিলোঁ যে আমাৰ গাঁৱৰ পানীৰ যোগান ধৰিবৰ কাৰণে অকণমান সহায় কৰিবলৈ, আৰু এই ক্ষেত্ৰত আমি বহুত কষ্ট পাইছোঁ। আৰু যিমান আমি আগৰ পৰাই ইমান ৰিকুৱেষ্ট কৰিছিলোঁ চৰকাৰক, যেতিয়া আমাৰ এই পানীটো আমাৰ যোগান ধৰি দিয়ে, পানীটো যোগান নধৰাৰ কাৰণে আমি ৰাইজে বহুত কষ্ট কৰিছোঁ আৰু বহুত বেমাৰত ভুগিবলগীয়া পৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ আহ্বান জনাইছোঁ যে অতি শীঘ্ৰে অতি সোনকালে আমাৰ যিটো আমাৰ কামটো বন্ধ হৈ আছে, এইটো কামটো ৰিলিজ কৰি দিব লাগে, আৰু আমাৰ খোৱা পানীকণ যাতে আমি শুদ্ধভাৱে আমি খোৱা পানীকণ খাব পাৰোঁ, তাকে আমি মনতে আশা কৰিছোঁ। হয়, আমি বহুদিনৰ পৰা পানীৰ কাৰণে যথেষ্ট কষ্ট কৰি আছোঁ। ইয়াতে আমাৰ পানীৰ বহুত সমস্যা হৈছে। আমি লেতেৰা পানী খোৱা হৈছে, আমাৰ পুখুৰীৰ পৰা ফিটকিৰি মাৰি খোৱা হৈছে। গতিকে মহোদয় মুখ্যমন্ত্ৰীলৈ আমাৰ অনুৰোধ থাকিল যাতে আমি খোৱা পানীৰ ব্যৱস্থাটো আমাক সোনকালে সুবিধা কৰি দিয়ে। আমি এইটোৱে মনত কামনা কৰিছোঁ। আৰু উত্তর করিমগঞ্জে মাইনরিটি ভোটারদের প্রবল সমর্থনে এগিয়ে মুন্নি ছেত্রী। দিশেহারা বিরোধী শিবির চাইছে না উত্তর করিমগঞ্জে বিজেপি দল থেকে টিকিট পান মুন্নি ছেত্রী। উল্লেখ্য, 2026-এর নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে বরাক উপত্যকায়ও বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিরোধী দলের সাথে সাথে শাসক দলের নেতাদেরও চলছে দিকে দিকে জনসংযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রীর একের পর এক কঠিন ভাষণে সংখ্যালঘু মুসলিম ভোট বেশি থাকা কেন্দ্রগুলিতে বিপাকে ঘোরপাক খাচ্ছেন শাসক দলের নামিদামি নেতারা, যার মধ্যে উত্তর করিমগঞ্জ সিট নিয়েও চলছে শাসক এবং বিরোধী দলের নেতাদের অনেক ঝাপাঝাপি। একদিকে বিরোধী দল কংগ্রেস AIUDF-এ বিগত দিনে ভোট দিয়ে ভুক্তভোগী জনগণ যেমন খুঁজছেন নতুন মুখ, ঠিক অন্যদিকে
শাসক দলের মুখ্যমন্ত্রীর একতরফা হিংসাত্মকমূলক ভাষণে এবং স্থানীয় নেতাদের উদাসীনতায় জর্জরিত সংখ্যালঘু মুসলিম ভোটাররাও চাইছেন শাসক দল থেকে এমন একটি ভরসার ব্যক্তিত্ব সমষ্টির প্রতিনিধিত্বে আসুক যে তরুণ প্রজন্ম থেকে হোক এবং যার মধ্যে উভয় সম্প্রদায়ের প্রতি গ্রহণযোগ্যতা এবং দায়িত্বশীলতা রয়েছে। I am humble request to the Minister of our CM Chief Minister Himanta Sharma Biswa Sharma that we want Munni Chetri because she is the most helper to our villagers and I want to be. So myself Najim Ahmed, I am saying that I want the Munni Chetri. So please you should give the ticket to the Munni Chetri because we want her. So please I am request. This is my humble request and I am. আমরা সবাই মাইনরিটি মানুষ। আমাদের সবার দাবি উত্তর করিমগঞ্জ থেকে বিজেপি থেকে মুন্নিদিরে টিকিট দেওয়া হোক। আমরা সবাই এটাই চাই। আপনারা সবাই আসেননি মুন্নিদির লাগে? উত্তর করিমগঞ্জে এমএলএ হিসাবে কারে দেখতে চান, সে হইলে ভালো হইতো। সবাই কিটা মুন্নিদিরে চায়। দেখো আমরা 10 বছর তাকিয়া 10 বছর তাকিয়া ভিডিও দিলাম 5 বছর, এরপরে কংগ্রেসও দিলাম, হয়তো নেতা গেল একবার ভোট দিলাম হয়তো গেল 5 বছর দেখা দিল না। কিন্তু এখন যদি দেখি আমরা দেখি আর মনি আইয়া দাঁড়াইছে, মনি যদি বিজেপি টিকিটটা হয় আমরা সব মাইনরিটি ভোট থেকে আসি। আমরা ওটাতে চাইয়া যে আমরা গাঁও দেশের হিসাবে আমরা উত্তর করিমগঞ্জের মনি দিদিরই আমরা টিকিটটা যে কোনো মুহূর্তে আমার হিমন্ত মামায় যে কোনো মুহূর্তে দিতে আমরা ওটাও আমরা অনুরোধ জানাইয়া গাঁও থেকে সব সমর্থন পাই আর আমরা মনিটি দিলে যদি টিকিটটা পাই তাই আমরা গাঁও থেকে মাইনরিটি হিসাবে তাকে দিব, আমরা সমর্থন করি, আমরা জিতাইও দিব আর আমরা সবসময় তার সাথে থাকবো। সিপিআইএম কাছাড় জেলা কমিটির আহ্বানে আজ শিলচরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সাম্প্রতিক ভোটার লিস্ট সংশোধন ভুয়া অভিযোগের ভিত্তিতে নাগরিকদের হেনস্থা বন্ধ করা, শ্রমিক বিরোধী নয়া শ্রম কোড বাতিল করা, পঞ্চায়েত ভিত্তিক কৃষিজ ফসল ক্রয় করার সরকারি ব্যবস্থা, শিলচরে জমাজলের সমস্যা, ট্রাফিক সমস্যা সমাধানে শিলচরে লাইট মেট্রো চালু করা, ফ্লাইওভারের জন্য ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, শিলচর পৌরসভা নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো বর্ধিত কর না নেওয়া সহ কাছাড় জেলার বিভিন্ন সমস্যা সংক্রান্ত 18 দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। এই উপলক্ষে আজ দুপুর 12টায় প্রথমে নরসিংটোলায় জমায়েত হয়ে শতাধিক মানুষ মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে নিজেদের দাবি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। জেলা কমিশনের অফিস থেকে একজন অতিরিক্ত জেলা উপযুক্ত সেখানে এসে স্মারকলিপি গ্রহণ করেন। আজকের সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ দেব, দুলাল মিত্র প্রমুখ। সিংহের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা, যা জব কার্ড নামে সবাই পরিচিত, সবার কাছে পরিচিত। সেইটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ গান্ধীর নাম ওদের পছন্দ না, বিজেপির পছন্দ না, তাই সেই জন্য সেই যে প্রকল্প সেটাকে উঠিয়ে দিয়ে সেখানে নাম পরিবর্তন করে গ্রামের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং উদ্দেশ্য আপনারা যে নিজেরা পড়ে দেখেন যে ওরা বলছে 125 দিনের ওরা কাজ দেবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় 125 দিনের কাজ দেওয়া সম্ভব না। এইটার পিছনে কোনো গ্যারান্টি নেই। আগের আইনে গ্যারান্টি ছিল, বর্তমান আইনে কোনো গ্যারান্টি নেই যে আপনি কাজ পাবেন। হ্যাঁ, সেই জন্য তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি, ওরা যারা প্রকৃত হিতাধিকারী, আপনারা বলুন কল্পতরু বলুন, অরুণোদয় বলুন, উদ্যমিতা বলুন, রেশন কার্ড বলুন, যারা প্রকৃত পাওয়ার যোগ্য তাদেরকে নাম কেটে দেওয়া হচ্ছে বা তাদেরকে নাম উঠানো হচ্ছে না। এবং সেইটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলা করা হচ্ছে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং আপনারা আমাদের যে মেমোরান্ডাম আমরা সাবমিট করেছি তার মধ্যে দেখেছেন যে শিলচর শহরের জমাজলের সমস্যা, বন্যার যে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ফ্লাইওভারের সমস্যা, আমাদের বিকল্প আমরা প্রস্তাব দিয়েছি। রিং রোড তৈরি করতে হবে, পার্কিং এর বন্দোবস্ত করতে হবে এবং শিলচরকে মিনি মেট্রো অর্থাৎ লাইট মেট্রো রেল লাইনের প্রকল্পের ভিত্তিতে আনতে হবে। এই দাবিগুলো আমরা একটা গুরুত্বপূর্ণ
গরিব মানুষের পাশে দাঁড়ানোই যার রাজনীতি, মানুষের দুঃখ কষ্টই যার সবচেয়ে বড় দায়িত্ব, জনতা দল ইউনাইটেড দলের সোনাই সমষ্টির সম্ভাব্য প্রার্থী জনদরদি নেতা মিনার হোসেন মাঝার ভূঁইয়া আজ ৩ ফেব্রুয়ারি সোনাই সমষ্টির বাঁশকান্দি এলাকার রতনপুর টুকের গ্রামে দিন দরিদ্র মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখলেন তিনি। ছাদহীন ঘরে মানবেতর জীবনযাপন করা রফিক উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের করুণ বাস্তবতা দেখে আবেগাপ্লুত হন মিনার হোসেন মাঝার ভূঁইয়া। সেই মুহূর্তেই তিনি আশার আলো হয়ে দাঁড়ান। রফিক উদ্দিনের পরিবারের হাতে তুলে দেন ৩ বানটিন, যেন মাথার উপর নিরাপদ আশ্রয় তৈরি হয়। এতেই থেমে থাকেননি তিনি। একই গ্রামের ইসলাম উদ্দিনের ঘরের চালেরও জন্য তিনি ৩ বানটিন তুলে দেন তাঁর হাতে। মানবতার এই নিঃস্বার্থ উদ্যোগ গ্রামবাসীর হৃদয়ে নতুন আশার জন্ম দিয়েছে। মিনার হোসেন মাঝার ভূঁইয়া বলেন, রাজনীতি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। যতদিন মানুষের পাশে থাকতে পারবো ততদিনই আমার রাজনীতি। জনতার ভালোবাসা আর মানুষের দোয়া নিয়ে এক নতুন দিনের স্বপ্ন দেখছে রতনপুর টুকের গ্রাম। এখানে এই গ্রামে আমি আসা যাওয়া করছি, করার পরে তারা মানুষ আমাকে তাদের ঘরের অবস্থাটা আমাকে দেখাইছি। তো আমাকে দাবি রাখছে যে আমরা বর্তমানে রোয়ার মতো একটা ব্যবস্থা করে দিই। এই দেখুন আপনার সাদের অবস্থা দেখুন। তাই আমি তারা একটু কিছুটা তিন বান দিয়ে একটু আমি সহযোগিতা করছি। আরও কয়েক ফ্যামিলি দিছি, আরও কয়েক ফ্যামিলি আমি দিব। আর তারা এখানে বিদ্যুৎ নাই, কারেন্টেরও অসুবিধা, এখনও এই এলাকায় কারেন্ট আইছে না। রাস্তাঘাটের যেরকম অসুবিধা, কারেন্ট পিএইচিও নাই, জলেরও অসুবিধা, মানে অসুবিধা বলতে শেষ হবে না। তাই আমি যতটুকু পারি তাদের জন্য আমি সহযোগিতা করিয়া আমার ব্যক্তিগতভাবে। আর যদি তারা আমাকে সাহায্য সহযোগিতা করে, বিধায়ক নির্বাচিত করলে আমি যে পর্যায়ে যে পরিস্থিতি অসুবিধা রয়েছে এটা হওয়ার সীমাহীন, যতটুকু পারি আমি সম্ভব সমাধান করার চেষ্টা চালিয়ে যাব। স্যার একটা কথা, এই গ্রামের মধ্যে একটু রাস্তাঘাটে নয়, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, বিশুদ্ধ পানীয় জলের অসুবিধা রয়েছে, ঘরেরও অসুবিধা রয়েছে, এক ঘর নাই অনেক ঘর রয়েছে, তারপরে কারেন্টেরও এবং স্বাস্থ্য কিছু সুব্যবস্থা নাই। প্রবলেম একটা না হলে কমসে কম। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।